স্বাগত। এখন জনপদে আপনাদের সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। নেপালের জলবিদ্যুতের সম্ভাবনা কাজে লাগাতে দক্ষিণ এশিয়ায় গ্রিড তৈরির আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাকুতে জলবায়ু সম্মেলনের সাইড লাইনে সোশ্যাল বিজনেস গ্রুপের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটানের সঙ্গে সংযোগকারী বিদ্যুৎ গ্রিড না থাকায় হিমালয়ের দেশগুলোর বেশিরভাগ জলবিদ্যুৎ উৎপাদন সম্ভাবনা স্তীমিত রয়েছে। বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটানকে দক্ষিণ এশিয়ার গ্রিড তৈরি করার কথা ভাবতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ সহজেই নেপাল থেকে জলবিদ্যুৎ আনতে পারে, কারণ এটি বাংলাদেশ থেকে মাত্র 40 মাইল দূরে। নেপালের জলবিদ্যুৎ সহজলভ্য হবে। তিনি আরও বলেন, পানি আমাদের প্রধান পরিবেশগত সমস্যা। আমাদের এমনভাবে পানি ব্যবস্থাপনা করতে হবে যাতে তা প্রকৃতিকে সমর্থন করে। বিএনপির ভাবনা আগামী নির্বাচন নিয়ে, আওয়ামী লীগ নিয়ে নয়। উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শেখ হাসিনাকে ফ্যাসিবাদের প্রধান নেতা আখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন, তিনি ভারতে আশ্রয় নেয় দেশটি নানাভাবে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এ ব্যাপারে দেশবাসীকে সতর্ক এবং ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি। এ সরকার ব্যর্থ হলে বিপ্লব বিফলে যাবে বলেও মন্তব্য করেন তিনি। জামায়াত সহ কয়েকটি রাজনৈতিক দলের সংখ্যানুপাতিক হারে নির্বাচনের প্রস্তাব নাকচ করে দেন মির্জা ফখরুল। আমাদের আওয়ামী লীগের আগামী নির্বাচন নিয়ে কোনো চিন্তা নাই। আমাদের চিন্তা হচ্ছে আগামী নির্বাচন নিয়ে। সেটাই আমরা এখন পর্যন্ত নিশ্চিত নই, কারণ বর্তমান যে আপনার অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা এখন পর্যন্ত নির্বাচনের কোনো রোডম্যাপ দেয়নি। তাদের প্রধান যে দায়িত্ব, সেটা আমরা বারবার করে বলছি যে তাদের সবগুলো সংস্কারে হাত দেওয়া আমরা মনে করি যে খুব বেশি প্রয়োজন নাই। সেটা নির্বাচিত যে পার্লামেন্ট আসবে, সেই পার্লামেন্ট সেই কাজগুলো করবে। এখানে এই সরকারের মূলত দায়িত্ব হবে ওই নির্বাচনের জন্য একটি আপনার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা। কাল উদ্বোধন হচ্ছে বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালের। একসাথে 1200 থেকে 1500 পণ্য বোঝাই ট্রাক রাখা যাবে এই টার্মিনালে। ফলে পণ্য জট কমে আমদানি রপ্তানি বাণিজ্য বাড়বে বলে মনে করছেন বন্দর ব্যবহারকারীরা। বিস্তারিত জানাবেন রিপন হোসেন, সাথে ছিলেন বেনাপোল প্রতিনিধি আবুল হোসেন। বেনাপোল বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম সম্প্রসারণে কার্গো ভেহিকেল টার্মিনালের নির্মাণ কাজ শুরু হয় 2022 সালের ফেব্রুয়ারিতে। 41 একর জমির উপর টার্মিনালটি নির্মাণে মোট ব্যয় হয় 329 কোটি টাকা। টার্মিনালটিতে 1200 থেকে 1500 পণ্য বোঝাই ট্রাক রাখার ধারণ ক্ষমতা রয়েছে। এই টার্মিনাল যদি চালু হয়, সেই ক্ষেত্রে আমাদের যারা ব্যবসায়িক আছি বা আমাদের বন্দরে যানজট অনেক আকারে কমবে। বন্দরের ট্রাকের ধারণ ক্ষমতা কম থাকায় নগরী জুড়ে লেগে থাকে যানজট। এতে ব্যাহত হয় আমদানি রপ্তানি কার্যক্রম। যানজটের কারণে ঠিকমতো পণ্য চালানগুলো আমাদের বেনাপোল বন্দরে প্রবেশ করতে পারছে না। সঙ্গত কারণেই আমাদের আমদানি কমে যাচ্ছে। ঘন্টার পর ঘন্টা গাড়ি বন্ধ থাকে বা যাতায়াত করা যায় না। বৃহস্পতিবার টার্মিনালের উদ্বোধন করবেন নৌ উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। আমদানি রপ্তানি কার্যক্রম সম্প্রসারণের স্বার্থে 41 একর জায়গার উপরে কার্গো ভেহিকেল নির্মাণ প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে। এই প্রকল্প চালু হলে বেনাপোল বন্দরে আমদানি রপ্তানি ট্রাক রাখার যে সংকট ছিল, সেটা দূর হবে। রিপন হোসেন, এখন যশোর। ব্যাংকে তারল্য সংকটে বিপাকে খাতুনগঞ্জের ব্যবসায়ীরা নগদ টাকা, চেক বা পে অর্ডার লেনদেন কোনো সেবাই চাহিদা মতো দিতে পারছে না কোনো ব্যাংক। এতে পণ্যের সরবরাহ সংকটের পাশাপাশি প্রতিশ্রুতি ভঙ্গের মতো ঘটনা ঘটছে ক্রেতা বিক্রেতার মাঝে। হচ্ছে বাকবিতণ্ডা। অনেকে টাকা না পেয়ে আগের চেক ফেরত দিয়ে যাচ্ছেন। তারল্য সংকট দীর্ঘায়িত হলে রমজানে ভোগ্য পণ্য আমদানি ব্যাহত হওয়ার শঙ্কা ব্যবসায়ীদের। চট্টগ্রাম থেকে আরো জানাবেন শোয়েব রহমান। খাতুনগঞ্জের খেজুর ব্যবসায়ী মোহাম্মদ জাকের সওদাগর। আমদানি রপ্তানি ছাড়াও দৈনিক লাখ লাখ টাকার লেনদেন করতে হয় এই ব্যবসায়ীকে, যার 90% হয় ব্যাংকে।
একাধিক ব্যাংকে রয়েছে তার হিসাব, কিন্তু কয়েকটি ব্যাংকে এখন স্বাভাবিক লেনদেন করতে পারছেন না তিনি। এখন টেলিভিশনের সামনেই এই ব্যবসায়ী ফোন করেন একটি ব্যাংকের ম্যানেজারের কাছে। 1 লক্ষ টাকা চাইলে সারা মিলে 50,000 টাকার। ব্যাংকের সাথে স্বাভাবিক লেনদেন করতে না পারায় বিপাকে পড়ছেন তার মতো হাজার হাজার ভোগ্যপণ্য ব্যবসায়ী। আটকে থাকছে মূলধন, বাকবিতণ্ডা আর বিশ্বাসভঙ্গ হচ্ছে ক্রেতা বিক্রেতার। যেহেতু আমার টাকা আটকে রয়েছে, ওটা নিতে পারছি না। ওদের কাছে প্রথমে ওই ঝগড়াঝাটি করে কিছু 5 লাখ, 2 লাখ, 4 লাখ এরকম করেও কিছু উড়াইয়া যেগুলিতে দিচ্ছে এগুলিতে ঢুকাইছি। চরম তারল্য সংকটের কারণে আগামী রমজানের বাজার কেমন হবে তা নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা যদি ওই রমজানের আগে যদি ব্যবসায়িক প্রস্তুতি গ্রহণ করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় যে পণ্যের ঘাটতি দেখার সম্ভাবনা রয়েছে। চাকতাই খাতুনগঞ্জ মিলিয়ে ছোট বড় প্রায় 3,500 আড়ত ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিন এখানে লেনদেন ছাড়িয়ে যায় 1,500 কোটি টাকা। ব্যাংক সেক্টরগুলো যদি আবার আগের মতো কাজ করতে পারে, তাহলে আমরা সহজেই ব্যবসাটা এগিয়ে নিয়ে যেতে পারবো। তারল্য সংকট সহসায় দূর না হলে রমজানে ভোগ্যপণ্যের সরবরাহে ঘাটতি হতে পারে বলে শঙ্কা ব্যবসায়ীদের। তাই প্রয়োজনে সরকারকেও ভোগ্যপণ্য আমদানি করে বাজার সহনীয় রাখার পরামর্শ ব্যবসায়ীদের। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। কক্সবাজারে টেকনাফ থেকে রড সিমেন্ট নিয়ে সেন্ট মার্টিনের পথে 2টি ট্রলার সহ 6 জন মাঝি মিয়ানমারের জলসীমায় ডুবোচরে আটকা পড়েছে। তবে বোট মালিকদের দাবি, নাফ নদীর মোহনা থেকে তাদের ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। বিজিবি জানায়, কক্সবাজারের টেকনাফ থেকে রড সিমেন্ট নিয়ে সেন্ট মার্টিনের দিকে যাচ্ছিল এসবি রাসেল ও এসবি ফারুন নামে রড সিমেন্ট বোঝাই 2টি ট্রলার। মঙ্গলবার দুপুরে নাফ নদীতে মিয়ানমারের অভ্যন্তরে জলসীমায় আটকা পড়ে। বিষয়টি জানার পর বিজিবির পক্ষ থেকে আরাকান আর্মির সাথে যোগাযোগ করা হয়েছে। মিয়ানমারে নির্মাণ সামগ্রী পাচার করতে গিয়ে ট্রলারগুলো আটকা পড়েছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান টেকনাফ 2 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। ভারতের ভিসা দেয়া বন্ধ থাকায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে কমছে যাত্রী পারাপার। বর্তমানে প্রতিদিন 3 থেকে 400 যাত্রী পারাপার হচ্ছে বন্দর দিয়ে, যা স্বাভাবিকের তুলনায় অর্ধেক। ফলে যাত্রীদের ভ্রমণ কর বাবদ সরকারের রাজস্ব আদায়ও কমছে। স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দর দিয়ে পণ্য আমদানি অনিয়মিত হওয়ায় রাজস্ব আয়ের প্রধান মাধ্যম হয়ে দাঁড়িয়েছে যাত্রী পারাপার। প্রত্যেক যাত্রীকে ভারত ভ্রমণের জন্য 1000 টাকা ভ্রমণ কর দিতে হয়। 2023-24 অর্থ বছরে বন্দরে ভ্রমণ কর আদায় হয়েছে প্রায় 14 কোটি টাকা। স্বাভাবিক সময়ে প্রতিদিন 600 থেকে 700 যাত্রী আখাউড়া স্থলবন্দর ব্যবহার করেন। গত আগস্ট থেকে ভারতের ট্যুরিস্ট ও বিজনেস ভিসা বন্ধ থাকায় যাত্রী পারাপার কমেছে। শেরপুরের নকলায় সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নারী শিশুসহ 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 3 জন। পুলিশ জানায়, দুপুরে শেরপুর ঢাকা মহাসড়কের পাইস্কা বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শেরপুরগামী পিকআপের সাথে ময়মনসিংহগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় 2 জন। পরে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে নিয়ে যাওয়ার পথে আরও 2 জন মারা যায়। এই ঘটনায় আহত 3 জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ স্বজনের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বান্দরবানে মিছিল ও জনসভা করছে জেলা বিএনপি। বিকেল জেলা প্রেস ক্লাব চত্বরে এই জনসভা অনুষ্ঠিত হয়। এর আগে দুপুর থেকেই নেতাকর্মীরা শহরের রাজার মাঠে জড়ো হয়। পরে মিছিল বের করেন তারা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে প্রেস ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন তারা। এই সময় ফ্যাসিবাদের দোসরদের দেশে ফিরিয়ে এনে বিচার দাবি করেন বক্তারা। একই সঙ্গে আগামীর নতুন বাংলাদেশ করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। আঞ্চলিক বৈষম্য নিরসনে 3 দফা দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করেছে উত্তরাঞ্চলের ছাত্র জনতা। দুপুরে ঢাকা রংপুর মহাসড়কের মডার্ন মোড় এলাকায় ঘণ্টাব্যাপী এই কর্মসূচি করা হয়। এ সময় ডাকসুর সাবেক সমাজ সেবা সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেনকে উপদেষ্টা নিয়োগের দাবি জানান আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, বৈষম্যের বিরুদ্ধে রংপুর থেকে আন্দোলন শুরু হলেও
পুরো উত্তরাঞ্চল বৈষম্যের শিকার। তাই উন্নয়নের স্বার্থে রংপুর ও রাজশাহী বিভাগ থেকে অন্তর্বর্তী সরকারে অন্তত 4 জন উপদেষ্টা নিয়োগের দাবি জানান তারা। পাশাপাশি সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে আমলা ও কর্মকর্তা নিয়োগে আঞ্চলিক বৈষম্য না করারও আহ্বান জানান তারা। হুমায়ুন আহমেদের ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে গাজীপুরের নুহাশপল্লীতে শ্রদ্ধা ভালোবাসায় লেখককে স্মরণ করেছেন পরিবার, ভক্ত ও শুভনার্থীরা। সকালে নুহাশপল্লীর লিচুতলায় লেখকের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার পরিবার, ভক্ত, কবি, লেখক ও নাট্যজনেরা। পরে তার আত্মার শান্তি কামনায় কবর জিয়ারত, মোনাজাত করা হয় এবং কেক কেটে লেখকের জন্মদিন পালন করা হয়। এ সময় লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন, 2 পুত্র উপস্থিত ছিলেন। প্রতিবারের মতো এবারও লেখকের প্রিয় চরিত্র হলুদ পাঞ্জাবিতে হিমু এবং নীল শাড়িতে রূপা সেজে আসেন নুহাশপল্লীতে ভিড় জমান ভক্ত ও পাঠকরা। তাকে ভোলা যায় না, কারণ হিমু সমগ্রের মধ্যে তার বাংলা সাহিত্যের প্রত্যেকটা চরিত্রের মধ্যে তিনি লুকিয়ে আছেন। তারের যে অবদান বাংলা সাহিত্যে, সেই অবদানের কারণে আমরা আসলে ওনার কাছে দায়বদ্ধ। এই দায়বদ্ধতা স্বীকার করার জন্য আসলে প্রতি বছর আমরা চাইল্ড কেয়ার হাই স্কুল থেকে শিক্ষার্থীদেরকে নিয়ে আসি। আমি হুমায়ুন আহমেদকে নিয়ে বিশেষ দিনে আমার কোনো আলাদা কোনো ভাবনা হয় না, বরং বলবো বিশেষ দিনের চেয়ে সাধারণ দিনগুলোতে আমি বেশি করে তাকে অনুভব করি। শেষ করছি এখন জনপদ। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।